দায়িত্ব পাবার 1 মাসও হলো না, এর মধ্যেই 8 জন প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ের পুনর্বন্টন। এটার কারণ কি? এছাড়া হঠাৎ করেই শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমলের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, তাদের ব্যাংক স্টেটমেন্ট গুলো চাওয়া হয়েছে। এটার পেছনেই বা রহস্য কি? এদিকে আজকে শুক্রবার জুমার নামাজের পরে দেখলাম জামাত বিক্ষোভ মিছিল করেছে। তারা উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমানের গ্রেপ্তার চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে। নতুন মন্ত্রী পরিষদ ঘোষণা করেছেন জনাব তারেক রহমান এবং তাতে 8 জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া ছিল এবং এই 8 জন প্রতিমন্ত্রী সবাই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। কিন্তু 1 মাসও পার হলো না, কেন তাদের এই মন্ত্রণালয়ে কাটছাঁট হলো? কেন পাখি উড়বার আগেই ডানা ছেটে দেওয়া হলো? প্রথমেই বলি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন জোনায়েদ সাকি। জোনায়েদ সাকিকে আপনারা সবাই চেনেন, খুব সুন্দর করে কথা বলেন, চমৎকার বক্তৃতা করেন, টক শোতে দেখেছেন। নীতি নৈতিকতা, মানে তাকে আপাদমস্তক নীতি এবং নৈতিকতা তাকে ঘিরে থাকে। অসাধারণ বাগ্মিতা এবং কথাও সেরকম বলেন। এবং তার দিকে তাকিয়ে আমিও মাঝে মধ্যে ভাবি যে মানুষ এত সৎ হয় কি করে? একদম সাচ্চা বিপ্লবী যাকে বলে, এই সাচ্চা বিপ্লবী জোনায়েদ সাকি গত 18 মাস ডক্টর ইউনূসের যে অবৈধ শাসন আমল, সেই শাসন আমলে সচিবালয়ে আতঙ্কের নাম ছিল। তিনি 18 মাসে এত 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 তদবির করেছেন, অন্যায্য তদবির, টাকার বিনিময়ে তদবির, এবং এত অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেছেন যে সচিবালয়ে জোনায়েদ সাকিকে দেখলেই লোকজন আতঙ্কিত বোধ করত। আমরা যাদের মাথায় তুলে রেখেছি নীতি নৈতিকতার একদম, মানে বলা যায় যে এর মতো মানুষ হয় না, সেই মানুষগুলোর গত 18 মাসে যে রূপটা আমরা দেখলাম, যে স্বরূপটা উন্মোচিত হলো, সেটা আসলে জাতি হিসেবে আমাদের জন্য ভীষণ দুর্ভাগ্যের। এবং জোনায়েদ সাকি একজন। এই জোনায়েদ সাকি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি প্রথমেই কি করেছেন, তার একজন পরিচিত আছেন যিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে আবার পুনর্বাসন করার জন্য তিনি ক্ষমতার প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। তিনি প্রত্যেকটা বেসরকারি ব্যাংকে ফোন করে এমডিদের সাথে কথা বলেছেন। তিনি বিভিন্ন ঋণ খেলাপি শিল্পপতিদের সাথে যোগাযোগ করেছেন, বিভিন্ন বেসরকারি ব্যাংকের উপরে চাপ প্রয়োগ করেছেন সেই ঋণ অ্যাডজাস্ট করার জন্য, বা নানা রকমের অবৈধ তদবির। তার যেহেতু ক্ষমতায় না থেকে 18 মাসে সচিবালয় একদম কাঁপায় ফেলছে, আর এখন তো সে নিজেই মন্ত্রণালয়ের আপ মন্ত্রী। এইটা কিন্তু চাওর হতে বেশি সময় লাগেনি। সুতরাং তাকে ডানা ছেটে এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। তিনি নির্বাচন করেছিলেন বিএনপি জোটের সাথী হিসেবে এবং সেই হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার একটা আসন থেকে জয়লাভ করেছিলেন। এইসব লোক স্বতন্ত্র নির্বাচন বা নিজের দল থেকে নির্বাচন করলে 500-1000-এর বেশি ভোট পায় না। তো বিএনপি তাকে সংসদে এনেছে, কিন্তু 1 মাসও তাকে যে দায়িত্ব দিয়েছিল পুরোটাই রাখতে পারেনি। আরেকজন হলো ববি হাজ্জাজ। তার চালনে বলনে পুরো স্টাইলিশ বয়। সে ববি হাজ্জাজকে দিয়েছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দুটোর প্রতিমন্ত্রী। তিনি দায়িত্ব নিয়েই বললেন বাংলাদেশের শিক্ষা তিনি এমন জায়গায় নিয়ে যাবেন যে পৃথিবীর লোকজন যায় বাংলাদেশে পড়তে যাবে। মানে বাংলাদেশে কি এই লোকগুলো বসবাস করে? আমার তো ধারণা ছিল পৃথিবী সম্পর্কে এদের অনেক জ্ঞান আছে, এরা স্মার্ট লুকিং বয়স। এবং সে বেশ উদ্ভট কথাবার্তা হয়েছে, তাকে ছেটে দেওয়া হয়েছে ডানা, তাকে এখন শুধুমাত্র প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে। বিকাশ নুরু, ডাকসুর এক্স ভিপি নুরু, তিনি পেয়েছিলেন শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী মন্ত্রণালয়। তিনিও ফোন করে দাপট দেখানো, ক্ষমতার অবৈধ প্রভাব এগুলো শুরু করে দিয়েছিলেন, তারও দানা কাটা হয়েছে। এরকম 8 জন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপনের কারণে তাদের দানাটা ছেটে দিয়েছেন তারেক রহমান। তারেক রহমান বলেছেন বিগত সরকারের মতো তিনি এই ভুলটা করবেন না। তিনি 6 মাস পরে মন্ত্রীদের পারফরমেন্স রিভিউ করবেন এবং যারা যারা পারফর্ম করতে পারবেন না তাদের তিনি সরিয়ে দেবেন।
তিনি বলেছেন যে আগের সরকার বিভিন্ন জায়গা থেকে মন্ত্রী বানাতেন এবং সেই মন্ত্রীর পারফরমেন্স যাই হোক তাকে সাধারণত টার্ম শেষ করতে দেওয়া হতো। দুই একজনের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে, কিন্তু তারেক রহমান সেটা করবে না। আওয়ামী লীগের একটা যুক্তি ছিল, তারা বিভিন্ন আসন থেকে নির্বাচিত এমপিদের মন্ত্রী বানাতেন, এর মাধ্যমে তারা পেরিফেরিতে নেতাদের ক্ষমতায়ন করতেন, কিন্তু পারফরমেন্স অনেকেই ঠিক মতো পারফর্ম করতে পারেনি। অনেকেই দুঃখ করে বলেছেন যে আওয়ামী লীগ এ টিম নিয়ে না, আওয়ামী লীগ শেখ হাসিনার সি টিম নিয়ে খেলতে ভালোবাসেন, এটা অনেকে বলেছেন। তো যাই হোক, প্রতিমন্ত্রীরা সেই পাখিদের মতো উড়িবার আগেই যার ডানা ছেটে দেওয়া হলো। আর একটা নতুন ঘটনা আমরা দেখছি, আসিফ মাহমুদ ভুঁইয়াকে দিয়ে শুরু হয়েছিল যে উপদেষ্টাদের ব্যাংক হিসাব তলব করা হচ্ছে। এই ইনুস চলে যাওয়ার পরেই কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে, ইনক্লুডিং ডক্টর ইনুস, অসংখ্য অভিযোগ, শত শত অভিযোগ দুদকে জমা পড়েছে। অনেকে বেনামে, অনেকে স্বনামে, অনেকে প্রমাণ সহ অভিযোগ জমা দিয়েছে। তো এখন প্রথমে আসিফ মাহমুদ ভুঁইয়ার ব্যাংক স্টেটমেন্ট তলব করা হয়েছে, তারপরে আরো কয়েকজন, রিজওয়ানা হাসান আরো কয়েকজন উপদেষ্টা এবং একজন ব্যক্তিগত সহকারীরও দেখলাম ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে এই ব্যাংক হিসাব তলব করা হয়েছে এবং এর প্রেক্ষিতে আসিফ মাহমুদ ভুঁইয়া একটা ব্যাংক স্টেটমেন্ট সে পাবলিকলি শো করেছে এবং সেখানে ইন্টারেস্টিং হলো তার বউয়ের অ্যাকাউন্টে আছে 512 টাকা এবং সেখান থেকে মাত্র 2 টাকা তিনি তুলেছেন এবং অ্যাকাউন্টটি তিনি খুলেছেন 1 মে, সাধারণত সরকারি ছুটির দিন, এবং ওই দিন কোনো ব্যাংক খোলা থাকে না। আমি জানি না বিশেষ কোনো অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। এরপরে অন্যান্য উপদেষ্টারাও ব্যাংক স্টেটমেন্ট জমা দেবেন এবং জমা দিয়ে তারা দাবি করছেন যে দে আর ভেরি ক্লিন। কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়ার কথাই যদি ধরি, তার ওয়েস্টিনে খাওয়া, তার এক একটা নাইকি জুতা যেগুলোর দাম 1 লাখ 1.5 লাখ টাকা বা আরো বেশি, তার চলন বলন, এগুলোর সাথে তার যে ব্যাংক স্টেটমেন্ট এটা মেলে না। তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি, তার এলাকায় তার যে অ্যালটমেন্ট সেখান থেকে দুর্নীতি এবং তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ, সেটা কি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আসলে প্রমাণ হবার মতো? আজকাল দেখা যাচ্ছে যে তারা ক্রিপ্টো কারেন্সিতে টাকা রাখতেছে। এই যে বৃহত্তর সিলেটের এক সমন্বয়ক দেখলাম মেহাদি, তারও এই 40 লাখ টাকা নাকি ক্রিপ্টো কারেন্সিতে পাওয়া গেছে ইন্ডিয়ায়, যে তাও। সো এইসব ব্যাংক স্টেটমেন্ট দুর্নীতি যদি ধরতেই চান, তাহলে এই যে রিজওয়ানা, আসিফ ভুঁইয়া, ব্যাংক স্টেটমেন্ট ইটস ওকে, দ্যাটস পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন, বাট এদের গ্রেপ্তার করা দরকার। গ্রেপ্তার করে এক্সটেন্সিভ তদন্ত করা উচিত। এদের যে ডিজিটাল ডিভাইস আছে, মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলো সবগুলো ফরেন্সিক এক্সামিনেশন করা উচিত এবং এদের জিজ্ঞাসাবাদ করলে এদের বিরুদ্ধে অভিযোগ তো এই দুর্নীতির টাকা এরা বিদেশে পাচার করেছে, সেই জায়গাটা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে। সেইটা যদি না করা হয়, এই ব্যাংক স্টেটমেন্ট তলব করে যদি দুদক তাদের মানে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেয় যে না এরা কোনো দুর্নীতি করেনি, সেই আশঙ্কা কিন্তু থেকে যায়। সো এই যে ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হচ্ছে বা এই নাম কাগজে তদন্ত করা হচ্ছে, এটা কি আসলে তারা দুর্নীতি করেছে সেটা খুঁজে বের করবার জন্য, নাকি তাদের একটা ক্লিন সার্টিফিকেট ধরায় দেওয়ার জন্য, যাতে বলতে পারে তারা বুক ফুলিয়ে যে তারা কোনো দুর্নীতি করেনি? অলরেডি ডক্টর আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে তিনি 1 পয়সাও নাকি দুর্নীতি করেননি। এরকম ডাহা মিথ্যা কথা একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি কথা বলতেন না, দ্যাটস ফাইন। এত বড় গলা, চোরের মার বড় গলার মতো অবস্থা হচ্ছে তার এই যে সাব রেজিস্ট্রারদের পোস্টিং, বদলি, এসব নিয়ে তিনি যে পরিমাণ টাকা ঘুষ খেয়েছেন, রিমান্ড, মামলা, জামিন, এই যে কত কত, তার বিরুদ্ধে তো 1000 কোটি টাকা পাচারের অভিযোগ। সো এইগুলো আসলে যদি সরকার আসলেই এই দুর্নীতি উদ্ঘাটন করতে চায়, দেয়ার আর ওয়েজ এন্ড দ্যাট শুড বি স্ট্রিক্টলি ফলোড। না হলে এই লোক হাসাবেন না, তাদের এই ক্লিন সার্টিফিকেট দেবেন না। এদিকে আজকে জামাতে ইসলাম যেটা করলো, জামাতে ইসলাম এখন নতুন করে গো ধরছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং রিজওয়ানা হাসান চৌধুরী খুব গর্ব করে বললেন আমরা জামাতকে ঠেকিয়ে দিয়েছি। আমি তো বুঝলাম না জামাতকে ঠেকানো না ঠেকানোর উপদেষ্টারা কারা? এটা তো তাদের ভাষায় যদি বলি, একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার, তাহলে সেখানে তারা ঠেকাইলেন কাকে, উঠাইলেন কাকে, বসাইলেন কাকে, এটা কি কথা? নাকি রেজওয়ানা হাসান খুব
সুচিন্তিত ভাবে এই স্টেটমেন্টটা দিয়েছেন, যাতে জামাতের হাতে আন্দোলনের একটা সিরিয়াস ইস্যু তুলে দেওয়া যায় এবং এটা বিএনপির উপর একটা চাপ প্রয়োগ করা যায়। রিজওয়ান হাসানকে এর সন্দেহের কারণ হলো তিনি বিশিষ্ট রাজাকার কন্যা। সো পলিটিক্সে আমরা যেটা একদম খোলা চোখে দেখি, এটা আসলে এত সহজ সরল না। এবার পবিত্র রমজান মাস চলছে, আপনারা জাকাত ফিতরার টাকা দান করবেন। আমরা সবাই চেষ্টা করি যার যার সাধ্য মতো, এবং আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমরা আমাদের পরিচিত মাদ্রাসায় টাকা দেই। আমরা এই যে দান খয়রাত করছি, এটা আসলে কাকে দিচ্ছি? আমাদের এই দান খয়রাতের টাকা নিয়ে জঙ্গিরা কি উৎসাহিত হচ্ছে? আমাদের টাকা কি পরোক্ষভাবে জঙ্গিবাদকে পালতেছে, জঙ্গিবাদকে উৎসাহিত করতেছে, লালন পালন করতেছে? এই প্রশ্নটা করুন এবং খুব যাচাই করে বেছে আপনার জাকাত ফিতরার টাকা দিন। আমাদের সবারই গরিব আত্মীয় আছে, আশেপাশে গরিব মানুষ আছে, প্রয়োজনে তাদের দিন, কিন্তু এমন কোনো মাদ্রাসায় টাকা দেবেন না যারা জঙ্গি পালে। পল কাপুরের বাংলাদেশ সফর নিয়ে সকলের মনে নানান প্রশ্ন আছে, যে পল কাপুর এসে কি এমন বলে গেলেন। এখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নিজেদের পিঠ বাঁচানোর জন্য নানান কথা বলে যাচ্ছেন, কিন্তু মোদ্দা কথা পল কাপুর যেটা বলে গেছেন সেটা কিন্তু সাহস করে কেউ বলতে পারছেন না। এই যে ডক্টর ইউনূস যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা করে গেছিলেন নির্বাচনের 3 দিন আগে, $65 মিলিয়ন বিনিময়ে দেশটাকে বেচে দিয়েছিলেন। পরে এগুলো সব প্রমাণিত হবে। এই $65 মিলিয়ন এটা আমেরিকায় প্রকাশ করবে, চিন্তা নেই, কারণ আমেরিকা কোনোদিনই কিছু চেপে রাখে না, ও একদিন ঠিক ফাঁস করে দেবে বিপদে ফেলার জন্য। কারণ তাদের অ্যাসেটের কাজকর্ম ফুরিয়ে গেলে তারা অ্যাসেটকে ছুঁড়ে ফেলে দেয়। এখন প্রফেসর ইউনূস অ্যাসেট ছিল, অ্যাসেট কাজ হয়ে গেছে, অ্যাসেটকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার অ্যাসেটের যে সমস্ত কাজকর্ম আছে সেই সমস্ত কাজকর্মগুলোকে ধীরে ধীরে প্রকাশ করবে, এবং তখনই দেখবেন ট্রাম্প একসময় বলে দেবেন যে $65 মিলিয়ন আমরা দিয়েছিলাম, দিয়ে আমরা এই চুক্তি করেছি, এই দাসত্বের চুক্তি করেছি। এই দাসত্বের চুক্তিতে 135টা পয়েন্ট আছে যা আমেরিকা নিজেই প্রকাশ করে দিয়েছে। ওই বললাম $65 মিলিয়ন প্রকাশ করবে, এখন চুক্তিটা প্রকাশ করলো। এই 135টা যে আপনার পয়েন্ট আছে এই চুক্তিতে, জম দেখলো, জমদূত দেখলো মানে ভয় পেয়ে পালিয়ে যাবে, মানে এরকম সমস্ত চুক্তি। এছাড়াও দুটো সামরিক চুক্তি আছে। দুটো সামরিক চুক্তি কি, যে কোন জায়গা থেকে, নামগুলো আমি লিখেছিলাম, একটু জটিংসে জড়িয়ে গেছে বলে আমি নামগুলো ঠিক ভুলভাল হয়ে যাবে বলে আমি নামগুলো বলছি না। এই যে দুটো চুক্তি যেটা হয়েছে, সেই চুক্তিতে বলা হয়েছে যে যদি কোনো স্যাটেলাইট ইমেজ বা স্যাটেলাইট বসাতে হয় বা কোনো ওই ধরনের টুলস কিনতে হয়, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমেরিকার অনুমতি নিতে হবে। আর 2, চিপস থেকে আরম্ভ করে যত কিছু অস্ত্র শস্ত্র ইলেকট্রনিক জিনিসপত্র আছে সমস্ত, মানে যুদ্ধের ক্ষেত্রে যা যা দরকার সামরিক ক্ষেত্রে, সব ইউএস থেকে কিনতে হবে। সরি, অন্য কোনো রাষ্ট্র থেকে এগুলো নেওয়া যাবে না। এগুলো নিলে চুক্তি বিরোধী, এর দায় পড়বে, চুক্তি ভঙ্গের দায় পড়বে, চুক্তি বিরোধী না, চুক্তি ভঙ্গের দায় পড়বে। এখন কালকে আমাদের জামাত এবং বিএনপি দুজনের সঙ্গেই কথাবার্তা হয়েছে পল কাপুরের। জামাতের 5 জন, পৃথক পৃথক ভাবে, জামাতের 5 জন, বিএনপির 5 জন। এই জামাত এবং বিএনপিকে 135টা চুক্তির ব্যাপারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে
এই 135টা চুক্তি মানতে হবে, এদিক ওদিক করা যাবে না। আর ওই দুটো সামরিক যে চুক্তি আছে, সেই সামরিক চুক্তি এই দুটোও কিন্তু পালন করতে হবে। আর এনসিপির সঙ্গে তার কোনো বৈঠক হয়নি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন এনসিপি একটি সন্ত্রাসবাদী দল, যারা মব সৃষ্টি করেছিল, আতঙ্ক করেছিল এবং সন্ত্রাসকে বাড়তে দিতে সাহায্য করেছিল। তাই এরা আমেরিকা এবং ভারতের চোখে সন্ত্রাসবাদী বলে পরিচিত। তাই তাদের সঙ্গে কথা বলার কোনো অর্থই হয় না। আমি তাদের সঙ্গে কথা বলবো না। ভারত এবং আমেরিকা দুটো দেশই একই অঙ্গীকারে চলছে, সেটা হচ্ছে বাংলাদেশে শান্তি স্থাপন। এখন এখানে বলা হচ্ছে আপনাদের 12 তারিখে, 12ই মার্চ বোধহয় আপনার পার্লামেন্ট বসছে এবং 26 তখন বোধহয় স্পিকার নির্বাচন হবে এবং 26শে মার্চ থেকে কাজকর্ম শুরু হবে। তখন বলা হচ্ছে, আচ্ছা এর আগে বলে নি, জয়ের সঙ্গে সজীব ওয়াজের জয়, তার সঙ্গেও কিন্তু পল কাপুরের একটা বৈঠক হয়েছে। সেটা হচ্ছে আপনার ভিডিও কনফারেন্সে। তারপর সজীব ওয়াজের জয় আওয়ামী লীগের 5 জন নেতার সঙ্গে সেই বৈঠকের ব্যাপারে কথাবার্তা বলেন। এটা বলে রেখে দিলাম। এখন যেটা বলা হচ্ছে, এই যে ভারত এবং আমেরিকা কি চায়, স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রতিটি রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনা এবং কর্মসূচিতে কোনো বাধা দেওয়া যাবে না। নির্বাচন ইনক্লুসিভ করতে হবে। আবার কিন্তু নির্বাচনের কথাও আসছে, নির্বাচন কিন্তু ইনক্লুসিভ করতে হবে। প্রত্যেক দলকে তার কর্মকাণ্ড চলমান রাখার মতো পরিবেশ সৃষ্টি করে দিতে হবে এবং কাউকে বাধা দেওয়া যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কাউকে বাধা দেওয়া যাবে না। 5 আগস্টের পরে যে সমস্ত জঙ্গিরা জেল থেকে পালিয়েছিল, এগুলো জামাত এনসিপি দুজনকেই বলা হয়েছে। 5 আগস্টের পরে যে সমস্ত জঙ্গিরা জেল ভেঙে পালিয়েছিল, সে সমস্ত জঙ্গিদের চিহ্নিত করে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এটা হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মিলিত বক্তব্য। এটা থেকে নড়লে তাহলে সরকার খুব একটা সুস্থির থাকবে না। আপনাদের মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প যে চিঠিটি পাঠিয়েছিলেন, চিঠিটা কিন্তু রীতিমতো হুমকির চিঠি। আশা করি আপনি পূর্ণ সময় ক্ষমতায় বসে থাকতে পারবেন, মানে দেশ চালাতে পারবেন, এই ধরনের একটা কিছু উক্তি ছিল। তো বাংলাদেশের মাটিতে ইউএস বিরোধী, মানে আমেরিকা বিরোধী এবং ভারত বিরোধী কোনো স্লোগান, কোনো কর্মকাণ্ড কিছু চালানো যাবে না। যদি চালানো হয় তাহলে সেটা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দান করতে হবে। এটা সরকারকে অঙ্গীকার করতে হবে, বিএনপি সরকারকে অঙ্গীকার করতে হবে। আর এই সামরিক চুক্তিটা, তাই বললাম, দুটো সামরিক চুক্তি হয়েছে। আর মোটামুটি এই যে যত খাদ্য দ্রব্য, আপনার পানীয় পরিশোধন,
মানে তার যন্ত্রপাতি সমস্ত কিছু ইউএস থেকেই আনতে হবে, আর অন্য কোনো দেশ থেকে আনা যাবে না। এটা ওই চুক্তির 135টা যে নাম্বার আছে, 135টা নাম্বারের মধ্যেই কিন্তু কোন একটা জায়গায় লেখা আছে। এখন বিএনপি এবং জামাত এরা দুজনেই এই মিটিং থেকে বেরিয়ে এসে সবাই একটা কথা বলছেন যে আমরা বলেছি যে পার্লামেন্টে এইগুলো যেগুলো আলোচনা হবে, সেগুলো যেগুলো আলোচনায় আমাদের মনে হবে সেইগুলো আমরা রাখবো, বাকিগুলো আমরা রাখবো না। কিন্তু কথাটা ঠিক নয়। এই কথাটা যখন মিটিং এ উঠেছিল তখন পল কাপুর পরিষ্কার করে দিয়েছেন যে এটা একটা চুক্তি হয়ে গেছে, এই চুক্তি থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। এক্সিট পয়েন্ট যেটা আছে, সেই এক্সিট পয়েন্টেও কিন্তু একটা ক্লজ আছে, সেটা হচ্ছে আমেরিকার অনুমতি সাপেক্ষে এক্সিট করতে পারে। এখন আমেরিকা যদি অনুমতি না দেয় তাহলে এক্সিট ক্লজের ভ্যালু কি রইল? তার মানে এক্সিট ক্লজ বলে কিছু নেই। আমার মনে প্রশ্ন এটা, দর্শক, এত